প্রথমেই আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের গল্পের আসরে। এর আগের 7টি রুদ্রদার গল্প আমাদের চ্যানেলে সিরিজ হিসাবে এসে গেছে, আর আপনারা অত্যন্ত সাপোর্ট করেছেন এবং ভালোবাসা দিয়েছেন রুদ্রদা চরিত্রটিকে। আমাদের আজকের নিবেদন লেখক রূপম রায়ের কলমে রহস্য যখন পুরীধামে। আর যারা যারা এখনও আমাদের পরিবারকে সাবস্ক্রাইব করেননি, তাড়াতাড়ি নিচের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে দিন। চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের নিবেদন। আমি আর অবন্তীদি দুপুরবেলা সোফায় বসে ফ্যানের হাওয়া খাচ্ছি, আর একটা বই অনেকক্ষণ ধরে পড়ার চেষ্টা করছি। পড়ার আর জো আছে? কপালের কাছে জমে থাকা ঘামটা মুছে নিলাম। সত্যি বলতে কলকাতায় এইবার এতটা গরম যে আর পারা যাচ্ছে না। ফ্যানের হাওয়া যেন গায়ে লাগতে চায় না। বাইরে রোদে বেরোলে যেন মনে হচ্ছে জ্বলন্ত তন্দুরের মধ্যে কেউ ঢুকিয়ে দিচ্ছে। রুদ্রদা পাশের ঘরেই ছিল। আমাদের এইরকম অলসভাবে বসে থাকতে দেখে বলল, বাবা, তোদেরও তো দেখছি একই অবস্থা রে। গরমটা টিকতে দেবে না মনে হচ্ছে, আর হাতেও তেমন একটা কেস নেই, তাই বসে বসে বুদ্ধিতেও কেমন যেন জং ধরে যাচ্ছে। অবন্তীদি একটু উত্তেজিত হয়ে বলল, এই ধ্যার ধ্যারে গরম সহ্য করার থেকে চল একটু কোথাও থেকে বেরিয়ে আসি। এইখানে কলকাতায় গরমে পচার থেকে সমুদ্রের হাওয়ায় কিছুদিন ঘুরে আসলে মন্দ হয় না, কি বলিস? আমি বললাম, রুদ্রদা আমিও দিয়ের সাথে সহমত। আর পারছি না গো, একটা জায়গায় গরমের ছুটি কাটাতে যাওয়ার দরকার আছে। আর কই, সেই 4 মাস আগে জিম করবেট থেকে ঘুরে এসেছি। এবার মনটা কেমন যেন সমুদ্র সমুদ্র করছে। আমরা কথা বলছিলাম, হঠাৎ করেই পেছনে বসার ঘরের টেলিফোনটা বেজে উঠল। রুদ্রদা কাছেই ছিল, ওই ধরে বলল, হ্যালো হ্যালো, রুদ্রশঙ্কর রায় স্পিকিং। কে বলছেন? শুভেন্দু ঘোষ। ও আচ্ছা আচ্ছা, বল কেমন আছিস? খবর টবর কি? কোথায় আছিস এখন? আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝলাম বুঝলাম। তারপর? হুম হুম কিসের জন্য কলটা করেছিস বলে ফেল। আরে না রে, হাতে তেমন কাজ নেই, আসতে কোনো অসুবিধা নেই, তবে থাকা খাওয়া? তাহলে অসুবিধা নেই, আমরা কিন্তু 3 জন যাব। 3 বলতেই আমার মনটা কেমন যেন নেচে উঠল। তার মানে নতুন কোনো কেস আর নতুন জায়গা ঘুরে দেখার সুযোগ। হ্যাঁ, তোর বাবাকে শক্ত হয়ে থাকতে বলিস, আমি আসছি, দেখি কি করতে পারি। রাখছি তবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পরশুদিন রোববার রাতে ট্রেনেই বেরিয়ে যাব ভাবছি। হ্যাঁ ঠিক আছে, রাখলাম। ফোনের রিসিভারটা নামিয়ে রেখে রুদ্রদা বলল, চলো মানিকজোর, 2 দিনে তৈরি হয়ে নাও, লেটস গো টু পুরী ভুবনেশ্বর। আমার এক বন্ধুর আমন্ত্রণ, নতুন কেসও বলতে পারিস। আমি একটু রোববারের পুরী এক্সপ্রেসের টিকিটটা একবার পাই কিনা দেখেনি। আমি তখনই জিজ্ঞেস করলাম, কে রুদ্রদা এই শুভেন্দু ঘোষ? কেমন বন্ধু তোমারই নেই? আগে তো নাম শুনিনি। রুদ্রদা খালি হেসে বলল, আমার কলেজের বন্ধু বলতে পারিস। তখন তো অতটা মনোমালিন্য ছিল না, জাস্ট একসাথে পড়তাম আর তার সুবাদে চেনা। তবে এখনও শুনলাম পুরীর সি বিচের কাছে একটা নতুন হোটেল খুলেছে, কিন্তু হঠাৎ করে শুনলাম ওর দাদার নাকি কিছুতে মৃত্যু ঘটেছে। বাবার টাকা আছে হাতে অনেক বলতে পারিস, না হলে কি আর হঠাৎ পুরীর মতন জায়গায় ছেলেকে অত বড় হোটেল বানিয়ে দেওয়ার ক্ষমতা হয়? সে যাই হোক, ওর বাবা সন্দেহ করছেন যে তার ছেলের মৃত্যু খুন হলেও তার পেছনে নাকি জুড়ে আছে বড় একটা রহস্য। তাই আমার ডাক। পুলিশ নাকি সাধারণ মার্ডার বলে ছেড়ে দিয়েছে। তাই সে যাই হোক, সবটাই আমার ওখানে গিয়ে জানতে হবে। অবন্তীদি বলল, তবে রবিবার রাতেই কি? রুদ্রদা বলল, কাল পরশুর মধ্যে বেরিয়ে পড়বো। রবিবারই রাতে ছাড়ে মনে পুরী এক্সপ্রেস। ট্রেনের টিকিট নিয়ে চাপ নেই, ওটা এখন যখন তখন অ্যাভেলেবেল, একটু ফোন করে জেনে নিই। রুদ্রদা একটুক্ষণ পর ফোন সেরে এসেই জানালো, ব্যাগপত্র সব গুছিয়ে নে, রবিবার রাতেই রওনা হব আমরা।
25শে মে, রবিবার। 23 নম্বর প্ল্যাটফর্ম থেকে পুরী এক্সপ্রেস তার নির্ধারিত সময় রাত 9টায় ছেড়ে দিল। আমাদের জন্য একটা কেবিন বুক করেছিল রুদ্রদা। এই কেবিনে আমরা শুধু 3 জন, অন্য কোনো যাত্রী নেই, তাই আরাম করে ঘুমানো যাবে। রাতের খাবারে ছিল বাড়ি থেকে আনা রুটি, কষা মাংস ও মিষ্টি। রাতের বেলার জার্নি আমার তেমন একটা পছন্দ না, কারণ বাইরের কিছু দৃশ্য দেখতেই পাই না। তাই শুয়ে পড়লাম। ট্রেনের দুলুনিতে সকলেই আস্তে আস্তে ঘুমিয়ে পড়ল। ঘুম ভাঙল যখন ট্রেন ভদ্রকে। সকাল 7:30টায় পুরী স্টেশনে পৌঁছালাম আমরা 3 জন। রুদ্রদা আগেই বলেছিল ওই নতুন হোটেলটার নাম নাকি নিউ সি হক। শুভেন্দুবাবু নাকি বছর 4 আগে শুরু করেছিলেন সেটা। ওইখানেই একটা রুম দেওয়া হবে আমাদের। খাওয়া দাওয়ার সমস্ত খরচ শুভেন্দুবাবুর। দরাদরি করে অটো নিয়ে বেরিয়ে পড়লাম হোটেল নিউ সি হকের উদ্দেশ্যে। স্টেশন রোড ছেড়ে বাদিকে এগিয়ে মেরিন ড্রাইভ রাস্তায় পড়তেই চোখে পড়ল সামনে বিশাল নীল জলরাশি। এই সমুদ্র জিনিসটাই বিশাল আর কেমন যেন অদ্ভুত। এর আগেও আমি প্রায় 3 বার পুরী এসেছি, তবে প্রতিবারই যেন ওই আছড়ে পড়া সমুদ্রের ঢেউগুলো আমাকে কাছে ডাকে। হয়তো মানুষের মন আর সমুদ্রের মধ্যে অদ্ভুত একটা ছন্দ আছে, তাই হয়তো আমরা বারবার ছুটে আসি এই সমুদ্রের পাড়ে। সমুদ্রের ঢেউ আছড়ে পড়ছে বালু রাশিতে। ডান দিকে একে একে পেরিয়ে এলাম পুরী হোটেল, ভিক্টোরিয়া ক্লাব হাউস, স্বপনপুরী, পুলিনপুরী, সোনালি, সিগাল ইত্যাদি। আরও খানিক এগিয়ে বঙ্গলক্ষ্মীর পাশেই নিউ সি হক। সামনেই চোখে পড়ছে বালির বিচটা, আর তারপরেই সুবিশাল সমুদ্রটা। অটো থেকে নামতেই আমাদের অভ্যর্থনা জানালেন মিস্টার শুভেন্দু ঘোষ। নামতেই বড় 4 তলা হোটেলটা চোখে পড়ল। সামনেটা একটা গাড়ি রাখার জায়গা, সামনের দিকে একটু সাজানো গার্ডেন, আর তার উপরেই উঠে গেছে সারি সারি ব্যালকনি রুমগুলো। এই ব্যালকনিতে দাঁড়ালে যে সমুদ্রের গর্জন আর পুরো সামনের সি বিচটা দেখতে পাবো তাতে কোনো সন্দেহ নেই। শুভেন্দুবাবু আমাদের দেখে এগিয়ে এসে রুদ্রদাকে আগে জড়িয়ে ধরল। বুঝতে পারলাম পুরনো বন্ধুর সাথে হঠাৎ দেখা হলে যা হয় আর কি। তিনি হেসে বললেন, আরে আয় আয় রুদ্র, রাস্তায় কোনো অসুবিধা হয়নি তো? চল, এতটা পথ জার্নি করে এসেছিস, তোদের রুমটা দেখিয়ে দিই আগে, কেমন? আমরাও ওনাকে নমস্কার জানিয়ে পিছন পিছন এগিয়ে গেলাম আমাদের রুমের উদ্দেশ্যে। শুভেন্দুবাবু দেখলাম বেশ ভালো সামনের দিকে ব্যালকনি ভিউ রুমই দিয়েছেন। ব্যালকনি দিয়েই ভালো মতন সমুদ্রটা চোখে পড়ে, দেখেও চোখ জুড়িয়ে যায়। রুদ্রদা ওনাকে বলল, অসংখ্য ধন্যবাদ শুভেন্দু, তুই যে এতটা গুছিয়ে সব কিছু রেখেছিস তার জন্য আমি কৃতজ্ঞ। আর এখন পেটে ছুঁচো ডন দিচ্ছে, বুঝলি? শুভেন্দুবাবু দেখলাম একটু হেসে বলল, তার বলতে, আরে মুখ দেখেই তো বুঝতে পারা যাচ্ছে রে। আচ্ছা, ফ্রেশ হয়ে নিচে রেস্টুরেন্টে আয়, সব ব্যবস্থা করা আছে, কেমন? আমি এখন দেখে গিয়ে একবার নিচের দিকটা, আবার নতুন কোনো ট্যুরিস্ট এলো কিনা। তিনি একগাল হেসে বেরিয়ে গেলেন বাইরে। রুদ্রদা বলল, চল ফ্রেশ হয়ে নি, সমুদ্র দর্শন পরে হবে। আশা করি খাওয়া দাওয়া শেষ করেই আমাদের শুভেন্দুর বাড়ির উদ্দেশ্যে যেতে হবে। ওর বাবা অপেক্ষা করে বসে থাকবেন হয়তো। তা বেশ ফ্রেশ হয়ে আমরা নিচের রেস্টুরেন্টে গিয়ে সকালের ব্রেকফাস্টে লুচি আর আলুর একটা তরকারি নিলাম। ব্রেড বাটার ছিল বটে, কিন্তু কাল রাতের পর একটা ভারী খাওয়ার পেটে পড়ার দরকার ছিল। খাওয়া দাওয়া শেষ করে ঘরে বসে আছি, প্রায় 12টা বাজতে চলল। আমি তো ব্যালকনিতে আসছি আর যাচ্ছি, কারণ সামনের সমুদ্র যেন বারবার আমাকে ডাকছে। প্রতিবার কত সুন্দর ঢেউগুলো আছড়ে পড়ছে বালির ওপর, সাথে কতটা করে ফেনা ছড়িয়ে পড়ছে। হোটেলের বেডে শুয়েও সহজেই কানে আসছে সমুদ্রের গর্জন। ঠিক এমন সময় বাইরে ডোরবেল বেজে উঠল। রুদ্রদা বলল, দরজা খোলাই আছে, চলে আয়। শুভেন্দুবাবু ভিতরে এসে বললেন, চল রুদ্র,
এখান দিয়ে গাড়িতে আমার বাড়ি 10 মিনিটের পথ। বাবা হয়তো বসে আছেন অপেক্ষা করে, সবটা খুলে বলতে চান তোকে। আর আজকের দুপুরের খাওয়া দাওয়াটা তোরা আমার বাড়িতেই করবি গেস্ট হিসেবে। এটা কিন্তু বাবার নির্দেশ। দাদার ঘটনাটার পর তিনি একদম ভেঙে পড়েছেন। নাহলে উনি যে কতটা রসিক মানুষ তুই দেখলেই বুঝতে পারতিস। রুদ্রদা বলল, হ্যাঁ, বেরিয়ে পড়াই ভালো। আর আমি এখানে বসে থাকতে তো আসিনি, চল, ওনার সাহায্য করতে পারলে আমারও ভালো লাগবে। হোটেলের বাইরেই একটা কালো গাড়ি দাঁড়িয়েছিল। ওটাই যে শুভেন্দুবাবুর গাড়ি এটা জানতাম না। এই পুরী শহরটাকে দেখলেই আমার কেমন ছোটবেলায় পড়া ফেলুদার হত্যাপুরী গল্পটার কথা মাথায় আসে। আচ্ছা, সত্যি কি ওরকম কোনো বাড়ি আছে নাকি বিচের কাছাকাছি? মাত্র 7-8 মিনিটের মাথায় স্বর্গদ্বার রোড পেরিয়ে আমরা পৌঁছে গেলাম বাড়িটার সামনে। আসলে রাস্তার একদম ধারে বালির দিক বরাবর ঘিরে বড় ধরনের একটা দোতলা বাড়ি। বাড়ির সামনে যা বড় সাজানো বাগান রয়েছে তাতেই চোখ জুড়িয়ে যায়। পাথর বিছানো পথ দিয়ে আমাদের গাড়ি এগিয়ে গেল গেটের কাছে। বাড়িটা সাদা রঙের হলেও এখন দুপুরের আলোতে সেটা যেন আলাদা একটা উজ্জ্বলভাবে নিজেকে ফুটিয়ে তুলছে। তার কারণ হয়তো পাথরের কাজ। আর বাড়ির ছাদের উপর থেকে যে সমুদ্রের পারফেক্ট ভিউ পাওয়া যাবে সেটা বলে দিতে হয় না। গেটের কাছে আর একটা সাদা গাড়ি দাঁড়িয়েছিল। বুঝলাম এটাও ওনাদেরই গাড়ি। চাকর এসে দরজা খুলে দিতেই আমরা প্রবেশ করলাম। শুভেন্দুবাবু দেখলাম অপেক্ষা না করেই বললেন, এই রুদ্র, ওপরের ঘরে চ, বাবা ওপরেই থাকে। আর ওই ঘটনার পর উনি আর বেশি বাড়ি দিয়ে বেরোচ্ছেন না, বুঝতেই পারছিস, অনেকটাই ভেঙে পড়েছেন। আমরা প্রবেশ করলাম দারুণ সাজানো একটা বৈঠকখানায়। দামি দামি হাতে আঁকা অয়েল পেন্টিংগুলো ঘরের শোভা যেন আরও অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। ছোট বড় মূর্তিও চোখে পড়ল। বুঝলাম ঘরটা বেশ ভালোভাবেই পরিপাটি করে সাজানো হয়েছিল। শুভেন্দুবাবু আমাদের সোফায় বসিয়ে দিয়ে বললেন, তোমরা এখানে অপেক্ষা করো, আমি বাবাকে খবর দিই একবার। আর তোমাদের খাওয়ার ব্যবস্থাও করতে হবে, ওই রামুকে বলে আসি নিচে। তিনি পাশের একটা বড় ঘরে ঢুকে গেলেন। অবন্তীদি হঠাৎ বলে উঠল, এই বাড়িটার ছাদ থেকে সমুদ্রের রোজ সানরাইজ আর সানসেট দেখা যাবে, দারুণ। আমার যদি সত্যি এরকম একটা বাড়ি থাকতো। আচ্ছা, ভদ্রলোক কি করেন বলো তো এত টাকা? রুদ্রদা চোখের ইশারায় একটুকে চুপ করতে বলে দিল। অবন্তীদি বরাবরই ওই রকমই, ওর মুখে কথা আটকে থাকে না। সে যাই হোক, মিনিট 3 পর ঘরে প্রবেশ করলেন শুভেন্দু ঘোষের বাবা। বয়স দেখে তো মনে হয় 55-র বেশি হবে না। শরীরে কোনো মেদ নেই, সোজা লম্বা চেহারা, প্রায় রুদ্রদার মতন লম্বা। নাকের নিচে একটা কাঁচা পাকা গোঁফ, চোখে একটা সোনালি ফ্রেমের মোটা চশমা। ওনার পেছন পেছন প্রবেশ করলেন শুভেন্দু ঘোষ নিজেও। আমরা উনি আসছেন দেখে উঠে দাঁড়িয়ে নমস্কার জানালাম। উনিও সবাইকে নমস্কার জানিয়ে বললেন, আপনাদের এখানে হঠাৎ দেখে বিরক্ত করলাম, এক্সট্রিমলি সরি ফর দ্যাট। কিন্তু আমি রুদ্রর কথা এর আগেও বহুবার শুনেছি, তাই ছেলেকে যোগাযোগ করার কথা বলি। আমার মনে হয় রুদ্র, তুমি যখন একজন ডিটেকটিভ, মাথা খাটানোর মতো কেস পেলে নিশ্চয় খুশি হবে। আর এই কেসটা এতটাও সহজ নয়, কারণ এটার সাথে যে একটা বড় কিছু চক্রান্ত আর চোরা পাচারির দল জুড়ে আছে, এটা আমার মনে হয়। আর যদি তাদের ধরিয়ে দিতে পারো, তোমার নাম 100 গুণে বৃদ্ধি পাবে। রুদ্রদা একটু হেসে বলল, না না, তা দিয়ে আমার কাজ নেই স্যার। তবে যদি আপনার বা কেসটার কোনো সমাধান করতে পারি, এটা আমার জন্য সৌভাগ্যের ব্যাপার। উনি এবার
আবার হাত জোড় করে বলতে যাচ্ছিলেন, নমস্কার, আমার নাম। কথাটা বলার আগেই রুদ্রদা বলে উঠল, আপনার পরিচয় দেওয়ার কোনো দরকার নেই, আমি দেখেই চিনতে পেরেছি আপনি সে লোক, মিস্টার অনিকেত রঞ্জন ঘোষ, তাই তো? আর আপনি রাজস্থানের মরুভূমির মধ্যে পুরনো একটা গ্রামের খোঁজ করেছিলেন, তাই তো? ভদ্রলোক দেখলাম বেশ অবাক হয়ে তাকিয়েছিলেন রুদ্রদার দিকে। তারপর বললেন, তুমি কি করে বুঝলে? রুদ্রদা হেসে বলল, বাইরের গেটে কালো পাথরে বড় বড় করে আপনার নাম খোদাই দেখলাম, তখন মনে হচ্ছিল নামটা যেন খুব চেনা চেনা, কিন্তু কিছুতেই মনে করতে পারছিলাম না। তারপর নিচের ঘরে সিঁড়ির কাছে একটা গ্রুপ ফটো দেখে ক্লিয়ার হলাম, ছবিটা রাজস্থানের তোলা, আপনি এবং আপনার পুরো টিম সেখানেই ছিলেন। পেপারও দেখেছি একবার, তাই মাথায় এসে গেল। আপনার মতো এত বড় ইতিহাসবিদ এবং প্রত্নতাত্ত্বিক মানুষের সাথে এইরকমভাবে দেখা হয়ে যাবে আমি সিরিয়াসলি ভাবতে পারিনি। হ্যাঁ, বাই দ্য ওয়ে, এবার আপনি খুলে বলুন আপনার কি সমস্যা, আর আপনার ছেলের কি হয়েছিল সবটা বলুন। ওনার ছেলের কথা শোনা মাত্র মুখে দেখলাম একটা দুঃখের ছায়া খেলে গেল। তিনি এবার একটু থেমে মাথা নিচু করে বলা শুরু করলেন, সবটা কেমন ভাবে শুরু করব ঠিক বুঝতে পারছি না, তবে আমি যে সরকারের হয়ে পুরাতত্ত্ব বিভাগে কাজ করেছি তা তুমি জানো। সেই দিয়েই এত বছরে বেশ কিছু অভিযান করেছিলাম, টাকাও করেছি কিছু কম না। তবে আমার এখন বয়স হয়েছে, অবসর নিয়েছি অনেক দিন। আমার প্রথম ছেলে আনন্দ ছিল একদম আলাদা। শুভেন্দু কলকাতায় পড়াশোনা করলেও আনন্দ পুরীতেই বাড়িতেই আমার সাথে থাকত। ছোটবেলা থেকেই খুব ইচ্ছা ছিল সে পুলিশ হবে। ওকে কতবার বলেছিলাম টাকা নিয়ে ব্যবসা কর, শুনলো না। আদর্শ বলেও একটা জিনিস আছে রুদ্র, আনন্দের মধ্যে ওটা ছিল অনেক বেশি। প্রায় 4 বছর ধরে চেষ্টা করে কনস্টেবলের পদে যোগ দেয় এইখানে। আমার এত সম্পত্তি আর আমার ছেলে মাত্র একজন পুলিশ কনস্টেবল, নিজের একটু খারাপ লাগতো। কিন্তু যখন মন বলতো সে নিজের পায়ে দাঁড়িয়ে যা করেছে নিজে করেছে, সত্যি বলতে তা ভেবে গর্বে আমার বুকটা ভরে যেত। ওনার চোখ দিয়ে একটু জল গড়িয়ে পড়ল, গলার স্বর কমে আসছে। রুদ্রদা ওনাকে সান্ত্বনা দিয়ে বলল, আপনি নিজেকে শান্ত করুন, সবটা খুলে বলুন। আপনার ছেলের খুনিকে খুঁজে বার করে শাস্তি দেওয়া আমার কর্তব্য। না রুদ্র, শুধু আমার ছেলেই নয়, সে অনেক বড় একটা ব্যাপার। একটা কিছু চক্রান্ত চলছে সেইখানে। আসলে কয়েকদিন আগেই আমার ছেলের পোস্টিং হয় ভুবনেশ্বর, আর সেইখানের সূর্য মন্দিরের কথা তো তোমরা শুনেইছ। সেইখানেই রাতে নাইট শিফটে ওর ডিউটি পড়তো। আমায় বলেও ছিল জানো, কিন্তু ওই পুলিশের চাকরি করতে গিয়েই দুষ্কৃতীরা রাতের অন্ধকারে শেষ করে দিল ওকে। রুদ্রদা একটু চিন্তিত গলায় বলল, আচ্ছা, সেটা বুঝতে পারলাম, তবে খুনের মোটিভটা কি? রুদ্র, তুমি জানো ভুবনেশ্বরের সূর্য মন্দির যেমন তেমন কোনো মন্দির নয়।
এখানের মন্দিরের গায়ে ছড়িয়ে আছে কত আশ্চর্য ভাস্কর্য। প্রথম পূর্ব গঙ্গা রাজবংশের নরসিংহদেব 1232 থেকে 1255 খ্রিস্টাব্দে বাংলা জয়ের স্মারক রূপে চন্দ্রভাগা নদীর তীরে প্রাচীন মৈত্রিয়া রণে অর্থাৎ সাজেকের কোনারাকে এই মন্দির প্রতিষ্ঠা করেন। প্রাচীন শিল্পের নিদর্শনের কোণার্ক মন্দিরের অপূর্ব স্থাপত্য শৈলী, বিস্ময়কর ভাস্কর্য কীর্তি ও অনন্য শিল্প সম্ভার, আর রয়েছে বহু পুরানো আর্টিফ্যাক্টস। মন্দিরের ভাস্কর্য অনুপম। বেদি থেকে শুরু করে চূড়া পর্যন্ত প্রতি ইঞ্চি জায়গায় পাথরের ভাস্কর্য ও কারুকার্য রয়েছে। দেবতা, অপ্সরা, কিন্নর, যক্ষ, গন্ধর্ব, নাগ, মানুষ, বালিকা বধূ বিয়ের শোভাযাত্রা, সমকামিতা, রাজার যুদ্ধ প্রস্তুতি, মৃদঙ্গ করতাম বীণা, মোহিনী, মিঠুন মূর্তি, 6 হাতের শিব, রাজ দরবারের নানান দৃশ্য, পৌরাণিক বিভিন্ন ঘটনার প্রতিরূপ, নৃত্যরত নরনারী, প্রেমিক যুগল, ফাঁদ দিয়ে হাতি ধরা, শিকারের দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে পাথরের বুকে। মূর্তিগুলোর মানবিক আবেদন, নিখুঁত গড়ন, লীলায়িত ভঙ্গি শিল্পকলার চরম উৎকর্ষের নিদর্শন। মন্দিরের তোরণে মানুষের মূর্তি শায়িত। সিংহ শক্তি অর্থাৎ ক্ষমতার প্রতীক এবং হাতি কিংবা সম্পদের প্রতীক। এদের মাঝে পিষে মরছে মানুষ। এই রকম বহু মূর্তি আর পাথরের কাজের নকশায় ঠাসাই মন্দির। তবে আমার মন বলে সেই রাতে আনন্দ কিছু লোককে দেখতে পায় মন্দিরের দেয়াল থেকে ওই পাথরের মূর্তি আর আর্টিফ্যাক্টস চুরি করতে। তাই সে বিরোধিতা করে, আর তার ফলস্বরূপ দুষ্কৃতীরা ওকে শেষ করে দেয়। রুদ্রদা এতক্ষণ চুপ করেছিল, এবার বলল, আপনার এটা মনে হওয়ার কিছু কারণ? আর আপনি আপনার সন্দেহ পুলিশকে জানাননি কেন? আপনার ছেলে তো পুলিশ বিভাগে ছিল, ওরা আপনাকে আগে সাহায্য করতে পারত। উনি বললেন, আমার প্রথম সন্দেহ হলো কারণ আনন্দকে প্রথমেই একটা হাতুড়ি ছুঁড়ে মাথায় আঘাত হানা হয়। আর আমি খবর নিয়ে দেখেছি কিছু লোক নাকি রাতের বেলা সেই দিকের দেওয়ালের নকশা আর মূর্তির পুনর্নির্মাণের কাজ করছিল। সরকারের তরফ থেকে এই কাজ চলেছে বহু বছর ধরে, বিশেষত মন্দিরটিকে টিকিয়ে রাখার জন্যই। আর আমার মন বলে শ্রমিকদের বেশে কিছু দুষ্কৃতী প্রবেশ করে আর্টিফ্যাক্টস চুরির জন্য, আর তাদের হাতেই মৃত্যু ঘটে আমার আনন্দর। আর তাছাড়াও আমি পুরাতত্ত্ব বিভাগে কাজ করেছি প্রায় 40 বছর। কোনটা আসল নকশা আর কোনটা নকল আমাকে বলে দিতে হয় না। ছেলের খুনের জায়গায় পৌঁছেই মন্দিরের পেছনের দেওয়ালের মূর্তিগুলো দেখে আমার প্রথম সন্দেহ হয়
সাধারণ লোকের চোখে সেই সূক্ষ্ম কাজ ধরা পড়বে না, কারণ ওই দেওয়ালের 7টি মূর্তি নকল। হয়তো আগে দিয়েই ওইগুলো চুরি করবে বলে একই আদলে তৈরি করানো হয় মাটির কিছু মূর্তি, আর রাতের অন্ধকারে আসলগুলো ভেঙে নকলগুলো লাগিয়ে দেওয়া হয়। পুলিশ কিছুতেই আমার কথা বিশ্বাস করবে না, আর আমার মন বলে ওই মূর্তিগুলো বিদেশি মার্কেটে যা দাম, তাতে পুলিশও টাকার জন্য এই চোরা পাচারকারীদের সাথে যুক্ত থাকলেও অবাক হব না। এখন আমি ভাবি, কেন শুভেন্দুর মতো ওকেও একটা হোটেল করে দিলাম না। ছেলেটা তো অন্তত তাহলে আমার কাছে থাকতো। ঈশ্বর। ওনার মতো বলিষ্ঠ মানুষের চোখেও জল বেরিয়ে এলো। রুদ্রদা উঠে সান্ত্বনা দিয়ে বলল, এটা তো একটা অনেক বড় একটা ঘটনা। এসব ভাস্কর্য আমাদের দেশের সম্পদ, আর লোভে কিছু মানুষ সামান্য কটা টাকার জন্য ওই জিনিসগুলো বিক্রি করে দেবে, আমি তা হতে দেব না। আমি ওই মূর্তি আর নকশাগুলো খুঁজে বার করবই। তবে আপনার কাছে। রুদ্রদা কথাটা শেষ করার আগেই তিনি ডেস্ক খুলে 4-5টা ছবি বার করে আনলেন আর রাখলেন রুদ্রদার হাতে। তাতে দেখা যাচ্ছে মন্দিরের ভাস্কর্যের কিছু অংশ। তিনি ওই ছবিগুলোয় একটা হাত দেখিয়ে বললেন, রুদ্র, এই যে অংশটা দেখছো, প্রায় 7টা নৃত্যরতা মহিলা। এই 7টা মূর্তি হলো নকল। ভালো করে নিচের দিকের জায়গাগুলো লক্ষ্য করো। পাথর আর মাটি জোড়া দেওয়ার চেষ্টা করলেও দাগ থেকেই গেছে। তুমি একবার মন্দিরে গিয়ে দেখতে পারো। আশা করি সামনে থেকে দেখলে আরো ভালো করে বুঝতে পারবে। আমার আর বাড়ি থেকে বেরোতে ইচ্ছে করে না। আগে তাও সকালে বালির ওপর সমুদ্রের ধার ধরে হাঁটতে যেতাম, এখন আর সেই সবের ইচ্ছাও নেই। তবে আমার তরফ থেকে পুরো যা টাকা চাইবে আমি দিতে রাজি। আমার ছেলের খুনিকে আর ইতিহাস বিভাগের মানুষ হওয়ার দরুন ওই মূর্তিগুলো খুঁজে দেওয়ারও যা পারিশ্রমিক হয় আমি দেব। রুদ্রদার মাথায় তখন একটা বড় ভ্রুকুটি দেখতে পেলাম। টাকাটা এখানে কোনো ম্যাটার করে না স্যার। আমি যদি এই ভাস্কর্যগুলো মন্দিরের দেওয়ালে আবার ফিরিয়ে দিতে পারি, এটাই আমার জয় হবে। ওই দুর্মূল্য মূর্তিগুলো আমি কিছুতেই দেশের বাইরে যেতে দেব না। এমন সময় পেছন দিয়ে শুভেন্দুবাবু বললেন, চল রুদ্র, তোদের লাঞ্চের ব্যবস্থা হয়ে গেছে, গিয়ে খেয়ে নিবি চল আগে। আমিও একসাথেই বসেই খাবো। আর বাবা। ওনার বাবা দেখলাম হাত তুলে বললেন, আমার খাবারটা ঘরে দিয়ে যেতে বলিস। এখন আর খাওয়ারও গলা দিয়ে নামতে চায় না। শোন, রুদ্রর আর ওদের খাওয়া দাওয়ায় যেন কোনো অসুবিধা না হয়, সব দেখে নে তুই। ভদ্রলোক উঠে আস্তে আস্তে হেঁটে ওনার ঘরের দিকে চলে গেলেন। খাওয়ার টেবিলে বসে রুদ্রদা ও শুভেন্দুবাবুর মধ্যে বেশ ভালোই কথা হলো। উনি তার ভাইয়ের মৃত্যুর পরেও হাসি মুখে আমাদের সবার সঙ্গে কথা বলছেন। বোঝাই যাচ্ছে কতটা শক্ত মানুষ উনি। রুদ্রদা খাওয়া দাওয়া শেষ করে বলল, আমরা আজ হোটেলে ফিরে যাই, আজ একটু রেস্ট নেব বুঝলি, কাল একটু ভুবনেশ্বরের দিকে যাব। আমাদের আরও কিছুক্ষণ থাকতে বললেন, কিন্তু রুদ্রদা বলল সব ঘটনাগুলো সে নোট করে নিতে চায়। আমরা হোটেলে ফিরে ঘরে বসেছিলাম। খাওয়া দাওয়াটা বেশ ভালোই হয়েছে। সমুদ্রের বড় সাইজের পমফ্রেট মাছ, খাসির মাংস, গরম গরম ধোয়া ওঠা ভাত আর শেষ পাতে মিষ্টি।
আমাদের ফিরতে ফিরতে প্রায় 4টের কাছাকাছি হয়েছিল। হঠাৎ করেই এমন সময় অবন্তীদি বলল, খাওয়া দাওয়ার পর একটু সমুদ্রের পাড়ে হেঁটে আসি চল, সূর্যাস্ত দেখাও হয়ে যাবে, খাবারটা হজম হয়ে যাবে। অবন্তীদি মাঝে মাঝেই ভালো পরামর্শও দেয়। রুদ্রদাও উঠে দাঁড়ালো, বলল, চল বেরিয়ে আসা যাক। আমাদের হোটেল দিয়ে বেরিয়ে অপর দিকের রাস্তা দিয়েই বালি শুরু হয়ে যাচ্ছে। এই দিকে ট্যুরিস্টের ভিড় একটু কম। রুদ্রদা আর আমরা হাঁটতে থাকলাম সমুদ্রের পার বরাবর। সাদা ঢেউগুলো গর্জন করে ধীরে ধীরে এগিয়ে আসছে, আবার অজস্র ফেনার সৃষ্টি করে ফিরে যাচ্ছে। সমুদ্রের এই সুবিশাল আকৃতি আর হয়ে চলা রোজকার নিত্য ঘটনাগুলি বড়ই অদ্ভুত। রুদ্রদা একটা জায়গায় একটু ভিড় মোটামুটি অল্প দেখে বসে পড়ল সেখানে। বালির ওপর একটা ভ্যান নিয়ে চা বিক্রি করছে একটা লোক, সামনে কয়েকটা চেয়ার পাতা। রুদ্রদা 3 কাপ চা বলে বসলো সেইগুলোর একটা দখল করে। ধীরে ধীরে সূর্য নিজের লাল আভা ছড়াতে ছড়াতে মিলিয়ে গেল সমুদ্রের শেষ দিগন্তে। আমরা সাক্ষী হয়ে থাকলাম পুরীর সি বিচের এই অভূতপূর্ব সুন্দর সূর্যাস্তের। ধীরে ধীরে অন্ধকার নেমে আসছে এবার। চারিদিকে ছোট বড় আলো জ্বলে উঠল। পাশের হোটেলগুলোর আলো আর গাড়ি চলাচলের শব্দ যেন ঘিরে ধরেছে জায়গাটা। আমার তো মনে হয় যদি এইখানে আমার বাড়ি থাকতো, রোজ চলে আসতাম বিচের কাছে। শুভেন্দুবাবুর বাড়িটার ছাদ দিয়ে কত সুন্দর সমুদ্র দেখা যায়। ওনারা কি সেই দৃশ্য উপভোগ করেন কে জানে। আমরা উঠে দাঁড়ালাম ফেরার পথ ধরব বলে। রাস্তার দিকে এগোচ্ছি। বিকেলে জায়গাটা কতটা জমজমাট এখন বোঝা যাচ্ছে। একটু একটু করে ভিড় ঠেলে এগোচ্ছি। হঠাৎ করেই রুদ্রদার দিক থেকে একটা কালো স্যুট, ভালো বডি আছে, লম্বা এমন একটা লোক এগিয়ে এলো। রুদ্রদার কাছে থেমে লোকটা হিন্দিতে বলল, क्या आप हो रुद्रशंकर राय? आपको हमारा बड़ा साहब बुला रहा है, मेरे पीछे पीछे आइए। আমি রুদ্রদার দিকে তাকালাম। ও দেখলাম না করলো না, চুপচাপ চলতে শুরু করলো লোকটার পেছন পেছন। একটু হাঁটার পরেই লোকটা থামলো বিশাল বড় একটা 5 তারা হোটেলের সামনে। এটা যে বড় লোকদের হোটেল তার বলে দিতে লাগে না। লোকটার সাথে সাথেই আমরা উঠলাম একটা লিফটে। 4 নম্বর ফ্লোর ক্লিক করে লোকটা আমাদের নিয়ে গিয়ে ফেললো 102 নম্বর রুমের কাছে। আমরা রুমে প্রবেশ করলাম। লোকটা দেখলাম আমাদের দিকে সোফা দেখিয়ে বসতে বলল। আমি রুদ্রদার দিকে চাইলাম। আমাকে শান্ত থাকার জন্য ও ইশারা করলো। হোটেলের রুম যেমন আশা করা যায় সেই রকম সুন্দরভাবে সাজানো এটা। ঘরে যিনি এবার তড়িঘড়ি প্রবেশ করলেন তার বর্ণনা কিছুটা এই রকম। পুরো শরীরে সাদা পাঞ্জাবি আর সাদা ফতুয়া, চোখে সোনার চশমা। রুদ্রদা পরে বলেছিল সেটি পুরো খাঁটি সোনার ফ্রেম। লোকটা আমাদের উল্টো দিকের একটা বড় গদি দখল করে বসল। বয়স আন্দাজ ওই 40 কাছাকাছি। চুলে আর গোফে এখনো পাক ধরেনি। নাকের নিচে মোটা গোফ আর কপালে একটা লাল টিকা। গলায়ও বেশ কয়েকটি সোনার চেন ঝুলছে। তিনি এবার একটু হেসে বললেন, नमस्ते रुद्र बाबू, यादवेर नाम सतिंदर पान सिंह। আপনার আমায় সতীন্দ্র বাবু বলতে পারেন। আর তবে কেমন আছেন বলুন? কলকাতায় তো এত কেস সলভ করেন, তাহলে ঘুরতে এসেও কেস কেন? কোথায় শান্তিতে 4 দিন ঘোরাফেরা করবেন, জগন্নাথ দেবকা মন্দির দর্শন করবেন, সমুদ্রের হাওয়া খেয়ে ফিরে যাবেন তা না খামখা কোথায় ওই পুলিশের মার্ডার কেস নিয়ে জড়াচ্ছেন নিজেকে। রুদ্রদাও এবার নিজের রাজকীয় ভঙ্গিমায় পকেট থেকে বার করে আনলো একটা সিগারেট। তারপর সেটা ধরিয়ে একটা টান দিয়ে বলল, বাহ সতীন্দারজি, আমার ভালো খোঁজ খবর রেখেছেন দেখছি। আর তার উপর কি তদন্ত করতে এসেছি সেটাও বলে দিলেন। আপনিই তো আসল গোয়েন্দা। আর কাজের কথা বলতে তো জানেন,
ঢেকি স্বর্গে গেলেও ধান মানে। That's not a good thing, you know. রুদ্রবাবু, তবে আপনি তদন্ত অবধি থেমে থাকলে তো ঠিক ছিল, কিন্তু ওই হিস্ট্রির লোকটা অনিকেত ঘোষের সাথে মিলে তো গন্ডগোল করে দিলেন বলেন তো। রুদ্রদা পাল্টা জবাব দিল, কেন, আপনি ওই লোককে চেনেন নাকি? আমায় তো উনি কোনো কেস দেননি, শুধু ওনার ছেলের মৃত্যুটা কেমন ভাবে ঘটেছে সেটা খালি জানতে পারলেই আমার কাজ শেষ। আমায় কি এতটা বোকা পেয়েছেন রুদ্রবাবু? অনিকেত বাবু আপনাদের কিছু মূর্তির কথা বলেননি? আমি তো ভাবলাম মূর্তি খোঁজার ভার উনি আপনাকে দিয়েছেন। রুদ্রদা সিগারেটে একটা টান দিয়ে বলল, মূর্তির কথা আপনি জানলেন কিভাবে সিংজি? সিং লোকটা হো হো করে হেসে বলল, আরে রুদ্রবাবু, আমি ব্যবসায়ী মানুষ, বুঝতে পারলেন কিনা? এই পুরীতে আমার অনেক কটা বিজনেস আছে। ধরুন এই মাদের ঠেক, তারপর স্বর্গদ্বারের মোড়া পোড়াবার কাছে সব কাঠের সাপ্লাই আমি দিই। পুরো কাঠের মার্কেটটাই আমার বলতে পারেন। সমুদ্রে 4টে ট্রলারও আছে মাছ ধরার, আর তার মধ্যে একটা পুরনো জিনিসের খোঁজ করে বিদেশে চালান করে টাকা কামানো আমার কাজ। আর তার সুবাদেই তো ওই মূর্তির খবরগুলো আমি পাই। আমি আপনাকে একটা অফার দিলাম, কেসের জন্য ধরতে পারেন, কারণ ওই মূর্তিগুলো আমার চাই। যদি ওইগুলো আমায় খুঁজে দিতে পারেন, প্রায় 4 লক্ষ টাকা আপনাকে আমি স্টিল দাঁড়িয়ে দিব। এবার বলুন করবেন কিনা? আপনি বুঝবেন বিদেশি মার্কেটে এইসব অ্যান্টিক আর্টের দাম কত। মন্দিরে পড়ে পড়ে নষ্ট হয়ে যায়, কিন্তু যদি বেচে ভালো দাম পাওয়া যায়, আমারও ভালো আপনারও ভালো। বোঝেন কিনা রুদ্রবাবু? রুদ্রদা উঠে দাঁড়িয়ে বলল, মূর্তিগুলো যে আপনার কাছে নেই এটার কি কোনো প্রমাণ আছে? আর আমি চ্যালেঞ্জ নিলাম, এসব মূর্তি উদ্ধার আমি করবই, আর সেটা আবার শোভা পাবে ভুবনেশ্বরের সূর্য মন্দিরের প্রাচীন ভাস্কর্যের মাঝেই। চলুন আজ উঠি, কেমন? আরে চা খাবেন না রুদ্রবাবু? আমি আর আগে চা আনতে বলি। আপনি কিন্তু আমার অফারটা নিয়ে একটু ভাবতে পারেন, মানিটা কিন্তু কম না, বোঝেন কিনা? রুদ্রদা হেসে বলল, চাটা নয় পরে খাওয়াবে, আজ আর সময় নেই। আমরা গেট দিয়ে লিফটে করে বেরিয়ে এলাম হোটেলের বাইরে। লোকটাকে দেখেই যেন আমার কেমন কেমন সন্দেহ হচ্ছিল। ওর তো এত টাকা আছে, যে রুদ্রদাকে 4 লাখ টাকার ঘুষের অফার দেয়, তার কাছে কত আছে তার ভাবতে পারলাম না। লোকটা রুদ্রদার কোনো ক্ষতি করে দেবে না তো? আমাদের এটায় 2টো বেডরুম এমনি ছিল। রুদ্রদা তাও ওর কালো ডায়েরিটা নিয়ে চলে গেল বারান্দায়। আমি জানি ও এখন নিজেকে হারিয়ে দেবে ভাবনার এক আলাদা জগতে। হয়তো সব প্রশ্নগুলো মাথায় সাজিয়ে নিতে চাইছে। আমি আর ওকে ডিস্টার্ব করলাম না। ঘরে বসে অবন্তীদির সাথে গল্প করছিলাম। রাতের খাবার আমরা ঘরেই আনিয়ে নিলাম। হোটেল থেকে বাড়ি যাওয়ার আগে শুভেন্দুবাবু আমাদের সাথে দেখা করে গেলেন। খাওয়া দাওয়া শেষ করে আমি একটু ব্যালকনিতে গেলাম। রুদ্রদা দেখলাম ওর ভাগের রুটি আর তরকারিটা না খেয়ে কিছু একটা ভাবছে, খাবার পাশের চেয়ারে রাখা। আমি ওর কাছে গিয়ে বললাম, খাওয়াটা খোলা রেখো না রুদ্রদা, রাত হয়েছে, খেয়ে নাও। রুদ্রদা ডায়েরির দিকেই চোখ রেখে বলল, কটা প্রশ্নের উত্তর যে পাচ্ছি না উনি। আর কেসটার মোটিভ মাত্র একটাই, মূর্তি চুরি করে সেই স্থাপত্য পাচার করে টাকা কামানোর। আমায় এটাও জানতে হবে ওই রকম জিনিস কেনা বেচা হয় কেমন দামে, তাহলে আন্দাজ করতে পারবো কত বড় দল যুক্ত আছে এদের সাথে। না, মাথা শুধু একটাই। আমি ওর হাতের খাবারটা তুলে বললাম, রুদ্রদা একটা জিনিস বলো, এই সিং লোকটার হোটেলটা সার্চ করে দেখা যাক না।
আমার মন বলছে কিছু না কিছু ঠিক পাওয়া যাবে। রুদ্রদা একটু হেসে বলল, এই জন্যই বলি একটু বুদ্ধিটাকে কাজে লাগাবো। যে লোক এত টাকা সত্ত্বেও বাড়িতে না থেকে হোটেলে থাকে, সে কখনোই চোরাই মাল নিজের কাছে রাখবে না। আর দ্বিতীয় লোকটার বিরুদ্ধে আমার হাতে কোনো প্রমাণ নেই, তাই পুরো সব জেনে শুনে কাজে নামতে হবে। আর আমার মনেও হয় না ওই লোকটা আর হোটেলের ওই রুমে থাকবে। দেখা হয়তো আবার অন্য কোনো হোটেলে গা ঢাকা দেবে। আমি যখন ওর একটা থাকার জায়গা দেখে ফেলেছি, তখন ওইখানে আর থাকা নিরাপদ নয়। তবে যে তোমাকে মূর্তি খুঁজে আনতে বলছিল, সেই ব্যাপারটা? রুদ্রদা বলল, এ তো খুব সহজ। টাকা দিয়ে আমায় প্রথম হাত করার চেষ্টা করেন উনি, আর যেই দেখলেন আমি ওর কাজ করতে রাজি নেই, তখন এইটুকু বলে থেমে গেল রুদ্রদা। কারণ ঠিক এমন সময় হোটেলের ফোনটা বেজে উঠল। আমি প্রথমে ভাবলাম শুভেন্দুবাবু ফোন করেছেন হয়তো, কিন্তু রুদ্রদা এগিয়ে গেল ফোনের দিকে। ফোনটার সাউন্ড একটু বেশি, তাই কথাগুলো স্পষ্ট শুনতে পেলাম। ফোনের ওপার দিয়ে কেউ খুব ভারী গলায় বলল, এই যে রুদ্রবাবু, আপনি যা উদ্ধার করতে চাইছেন ওটার ভ্যালু সম্পর্কে আপনার আন্দাজা নেই। যদি বাঁচতে চান তো ভালোই ফিরে যান। অত টাকার জন্য আপনাকে সরিয়ে দেওয়াটাও এমন কোনো বড় ব্যাপার না। ঘুরতে এসেছেন, ঘুরে ফিরে যাবেন। রুদ্রদার শরীর তখন রাগে গরম হয়ে উঠেছে। সে উচ্চস্বরে বলে উঠল, পরশুদিন তৈরি থাকুন। আপনাকে যে ফোন করতে বলেছে তাকে জেলের ঘানি আমি টানাবই। কিছুক্ষণ সব চুপচাপ, তারপর ফোনটা কেটে গেল। রুদ্রদা বলল, কি মনে করছে এরা টাকা আছে বলে যা কিছু করবে? দেশের অমূল্য সম্পদ বিক্রি করে টাকা কামানো সব বার করছি। সেই দিন রাতে আর তেমন কিছু ঘটেনি। রুদ্রদা খালি হোটেলের রিসেপশনে বলে এলো ভুবনেশ্বর যাওয়ার জন্য গাড়ি বুক করে রাখতে। পরের দিন সকালে ব্রেকফাস্ট সেরেই আমরা হোটেলের বাইরে এসে দাঁড়াতেই একটা গাড়ি পিক আপ করে নিল আমাদের। ভুবনেশ্বর শহরের ভিড় ঠেলে প্রায় 2 ঘন্টার মধ্যে গাড়ি আমাদের পৌঁছে দিল সূর্য মন্দিরের সামনে। আমি এর আগেও এসেছি এখানে, কিন্তু প্রতিবারই যেন নতুন লাগে। পুরো মন্দিরে মোট মিলিয়ে চারিদিক বরাবর বড় বড় চাকা চোখে পড়ে। আর রুদ্রদার থেকে শুনলাম আগে এখানে সামনে মোট 7টা ঘোড়া ছিল, কিন্তু এখন ক্ষয়প্রাপ্ত হয়ে ধ্বংস হয়ে একটাই বেঁচে আছে। আমাদের চারপাশের প্রতিটা দেওয়াল জুড়ে বিরাজ করছে প্রাচীন শিল্পকলার অদ্ভুত সুন্দর কিছু নিদর্শন। আমরা সকাল সকাল বেরিয়েছিলাম, কারণ ট্যুরিস্টের ভিড় যেন কম হয়। এখন ট্যুরিস্ট নেই বললেই চলে। এদিক ওদিক অল্প সংখ্যক কিছু ট্যুরিস্ট ছড়িয়ে আছে, কিন্তু হঠাৎ করেই ওদের ভিতর দিয়েই একটা সাদা জামা পরা লোকের দেখা পাওয়া গেল। সে রুদ্রদার দিকে হাসি মুখে এগিয়ে এসে হ্যান্ডশেক করল। আমাদের দিকেও হাসি মুখে তাকিয়ে ওনার পেছনে পেছনে আসতে বলল। আমরা এবার এগিয়ে চললাম মন্দিরের পেছন দিক বরাবর। একটা দেওয়ালের সামনে গিয়ে থামলেন তিনি। তারপর রুদ্রদাকে আঙুল দেখিয়ে দিলেন দেওয়ালের দিকে। আমরাও দেখলাম জায়গাটা। দেওয়ালের গায়ে নকশা করে তৈরি সারি সারি নৃত্যরতা রমণীর পাথরের মূর্তি। কি অদ্ভুত কারুকার্য সম্পূর্ণ সবকটি। সত্যি সেই কালের মানুষের কাছে কোনো যন্ত্রণা থাকলেও হাতের কাজ কি দারুণ ছিল বোঝা যায়। রুদ্রদা হঠাৎ ওর কাছে থাকা পকেট দিয়ে একটা ফটো বার করে সবকটা মূর্তির গায়ে টোকা মেরে দেখতে লাগলো। তারপর হঠাৎ একটা জায়গায় থামলো। আমরাও এগিয়ে গেলাম। রুদ্রদার মুখে হাসি। ও বলল, আচ্ছা অনি, দেখ তো এই পরপর 7টা মূর্তির গায়ে টোকা মেরে, আর অন্যগুলোর মধ্যে। আমি দেখে বললাম, বাকিগুলো তো নিরেট রুদ্রদা, খালি 7টার মধ্যে ফাঁপা শব্দ হলো। রুদ্রদা হেসে বলল, সে তো হবেই। পাথরের তৈরি নিরেট মূর্তির বদলে যদি হুবাহু তৈরি মাটির ফাঁপা মূর্তি রেখে দেওয়া হয়, কে বুঝতে যাবে সেটা? সাদা জামা পরা লোকটা এবার নিচের দিকে অঙ্গুলি নির্দেশ করে যে রকমভাবে এসেছিল কোনো কথা না বলে
হঠাৎ পেছন দিকে মিলিয়ে গেল। রুদ্রদা ঝুঁকে পড়ে দেখলো জায়গাটা, তারপর আমার দিকে ঘুরে বলল, এই যে 4 হাত দূরে জায়গাটা দেখছিস, এখানেই মরে পড়েছিল আনন্দবাবু। আর এই যে লোকটা দেখলি আমাদের জায়গাটা দেখিয়ে দিয়ে গেল, ইনি আনন্দবাবুর থানার অত্যন্ত কাছের বন্ধু। উনি তার বন্ধুর এই রকম মৃত্যু মেনে নিতে পারেননি, তাই আমাকে সাহায্য করছেন। চল, যা দেখা হয়ে গেছে, এবারে গলুন যাক। আমি রুদ্রদাকে বললাম, তবে উনি যে কোনো কথা বললেন না মুখে? ওর পুলিশ ডিপার্টমেন্ট জানে না যে ও আমাকে সাহায্য করছে। উনি শুভেন্দুর দিয়ে যখন জানতে পারে আমি কেসটা দেখছি, তখন কাল রাতে ফোন করে সাহায্য করার কথাটা বলে। আমাদের কথা হয়েছিল আর জায়গাটা আমাদের শনাক্ত করেই তিনি চলে যাবেন। এই গোপনীয়তাটা তিনি রাখতে চান। আমরা কথা বলতে বলতে সামনের দিকে এগোচ্ছি, হঠাৎ করেই কি হলো ঠিক বুঝতে পারলাম না। একটা সাদা রঙের কিছু একটা তীব্র গতিতে ছুটে এলো রুদ্রদাকে লক্ষ্য করে। রুদ্রদা অত্যন্ত চনমনে হলেও ও দেখতে পায়নি, তবু জিনিসটা লক্ষ্যভ্রষ্ট হয়ে পাথরের দেওয়ালে গিয়ে আঘাত করে ধপ করে পড়ল। এমন সময় সামনের দিকের গেটের ঝোপটা হালকা করে নড়ে উঠল আর একটা লোককে তীব্র গতিতে পালাতে দেখলাম আমরা। রুদ্রদা ওর দিকে ধাওয়া করলো। লোকটার সারা শরীর তখন একটা কালো চাদরে ঢাকা। রাস্তার গাড়ি অটো পেরিয়ে লোকটা দৌড়াচ্ছে দেখতে পেলাম, রুদ্রদা ওর পেছন পেছন। রুদ্রদা এমন সময় রাস্তায় একটা থেমে থাকা ট্যাক্সির ওপর দিয়ে যেভাবে একটা লাফ দিল, তা দেখে তো আমি একটা মোড় বেঁকে মিলিয়ে গেল। অবন্তিদি হঠাৎ কি মনে হতেই ওই পাথরটা তুলে নিল হাতে, তারপর সেটা ঘুরিয়ে পেঁচিয়ে দেখে বলল, দেখ দেখ অনি, এটা তো একটা পাথর যেটা মোড়ানো হয়েছে একটা কাগজ দিয়ে। এটা এমনভাবে ছোড়া হয়েছে যার মাথায় লাগতো সঙ্গে সঙ্গে মাথা ফেটে যাওয়া অবধারিত ছিল। হঠাৎ করেই আমার চোখ গেল পেঁচিয়ে থাকা পাথরের কাগজটার দিকে। সেইখানে হিন্দিতে লেখা, সাবধান, ওয়াপাস ফিরে যাও, না হলে তোমাদেরও মরতে হবে। আমরা সেইখানেই দাঁড়িয়েছিলাম। হঠাৎ করেই রুদ্রদা একটা কালো চাদর হাতে হাঁপাতে হাঁপাতে আমাদের সামনে এসে দাঁড়ালো। ধরতে পারলে রুদ্রদা? একটুর জন্য ফসকে গেল। রাস্তায় যা জ্যাম, তবে মুখটা পিছন থেকে দেখে নিয়েছি। একটা কালো বড় জরুল আছে মুখে। তোর হাতে ওটা কি? আমার হাতের কাগজটা ছিনিয়ে নিল সে, তারপর একটা তাচ্ছিল্যের হাসি হেসে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলে দিল সেটা। আমরা গাড়ি করে আবার ফিরে গেলাম হোটেলে। ফিরতে ফিরতে দুপুর হলো বটে। আমি আর অবন্তিদি রেস্টুরেন্টে খেলাম। রুদ্রদা আজও খাবার ওর ঘরে আনিয়ে নিল। জিজ্ঞেস করাতে বলল, অনেক কটা উত্তর মাথায় গিজগিজ করছে, ভাবতে হবে এখন। তোরা পারলে খেয়ে দে, বিকেলে উদয়গিরি, খণ্ডগিরি আর নন্দনকানন চিড়িয়াখানাটা দেখে আয়। আমার কেসের জন্য তোদের ঘোরা কিচ্ছু হচ্ছে না। আমরাও তাই করলাম। গাড়ি হোটেলের নিচেই ছিল। বিকালের আগে ঘুরে এলাম তাড়াতাড়ি গিয়ে। এক কথায় বলা যায়, ভুবনেশ্বর শহর দারুণ সুন্দর, আর পুরী আমাদের মন কেড়ে নিয়েছে। তবে কাজের জন্য এখনো জগন্নাথ দেবের দর্শন হয়নি। কেসটা মিটলে আগে আমরা জগন্নাথ দেবের দর্শন করতে যাব। রাতে যখন আমরা ফিরলাম, এসে দেখি রুদ্রদা ঘরে নেই। ওর সেই কালো ডায়েরিটা পড়ে আছে খাটের ওপর। আমি চুপচাপ গিয়ে ধরলাম ওটা। বড় বড় করে কটা প্রশ্ন লেখা সেইখানে, কয়েকটা আবার নীল রঙের কালি দিয়ে দাগ মারাও আছে। ও যে কোথায় গেল কে জানে। রিসেপশনে শুধু চাবি দিয়ে বলে গেছে কোথাও বেরোতে না। আমি খাতার প্রশ্নগুলোতে মনোনিবেশ করলাম। 1. মূর্তি চুরির সাথে খুনের সম্বন্ধ কোথায়? মূর্তিগুলোর সবটার দাম প্রায় কত হতে পারে? আর মূর্তির সাথে অন্য কোনো ভাস্কর্য লুকিয়ে নেই তো? 3. সিংজি লোকটা ঠিক কেমন? ব্যবসাগুলো কি লিগ্যাল? 4. মূর্তিগুলো কি বিক্রি হয়ে গেছে? না হলে হুমকি আর বারবার তদন্ত ছেড়ে যাওয়ার জন্য জোর দিচ্ছে কেন? 5. পুলিশ কেন খুনের তদন্তটা হালকাভাবে নিল? সত্যি তদন্ত হচ্ছে না টাকার ব্যাপার? 6. মূর্তি আর চোরাই মাল কোথায় থাকতে পারে? 7. সমুদ্রে ট্রলার আছে
মানে সহজেই বিদেশে পাচার করে দেওয়া যায়, অথবা উট। প্রশ্নগুলো দেখে আমার অন্তত মাথায় কিছু ঢুকলো না। আর শেষে উট কেন লেখা, কাঠ দিয়ে কি হবে কে জানে। রুদ্রদা ফিরল বেশ রাত করে। ফিরে আসতেই অবন্তীদি ওকে জিজ্ঞাসা করলো, কেসটা কত দূর রুদ্র? রুদ্রদা খানিকটা হেসে বলল, এই তো কলকাতায় গরমের থেকে পালিয়ে বাঁচার জন্য এখানে এলি, এখনই বাড়ি যাওয়ার তারা নাকি? সেটার জন্য নয়, আমাদের এখনো জগন্নাথ দেবের মন্দির দর্শনে যাওয়া হয়নি তো। পুরীধামে এসে জগন্নাথ দেবের মন্দির দর্শন করব না, তা হয়? রুদ্রদা হেসে বলল, জগন্নাথ দেব তোর কথা খুব মনে করছে বুঝলি, তাই তো কাল সকাল সকাল আমরা যাচ্ছি মন্দিরের দিকে। আর আশা করি এই কেসটারও সমাধান হবে কালই। একদম সকাল সকাল তৈরি থাকিস কিন্তু। আর কাল পুলিশও যাচ্ছে আমাদের সাথে। ওকে কেন জিজ্ঞেস করায় শুধু বলল, আজ না, কাল কাল সব প্রশ্নের উত্তর পেয়ে যাবি। পরের দিন দিনের আলো ফোটার আগেই রুদ্রদা আমাদের তুলে দিল। আমি একটু শুয়েছিলাম দেখে বলল, তাড়াতাড়ি উঠে পড়, দেরি করলে আর মন্দিরে চুরি হয়ে যাওয়া আসল মূর্তিগুলো দেখা হবে না তোর। কথাটা শোনা মাত্র আমার চোখের ঘুম উড়ে গেল। আমরা তৈরি হয়ে নিতেই হোটেলের নিচে 3-4টে গাড়ির শব্দ শুনতে পেলাম। নিচে গিয়ে দেখি এ তো খাকি পোশাক পরা এখানকার পুলিশ। ওদের মধ্যে আগের দিনে মন্দিরে দেখা হওয়া লোকটাও ছিল। সে রুদ্রদাকে এসে বলল, ওয়েল ডান মিস্টার রুদ্র, আপনার সন্দেহটাই ঠিক। আমার মনে হয় পাখি এখন খাঁচাই আছে, উড়ে যেতে পারেনি, শুধু এখন সাবধানে গিয়ে ধরতে হবে। রুদ্রদা আর আমরা গাড়িতে উঠে বসতে গাড়ি ছেড়ে দিল। আমাদের হোটেল দিয়ে 20 মিনিটের রাস্তা পুরীর জগন্নাথ দেবের মন্দিরের উদ্দেশ্যে। ধীরে ধীরে আকাশ ফর্সা হচ্ছে। রুদ্রদা লোকটার দিকে তাকিয়ে বলল, ইনি হচ্ছেন সর্বেশ্বর লাহা, ভুবনেশ্বর পুলিশ বিভাগে কাজ করেন। আনন্দবাবুর অত্যন্ত ভালো বন্ধু ছিলেন তিনি, ওনার কাছেই আমি সব জানতে পারি। আর সর্বেশ্বর তোমায় যা যা বলেছি সব মনে আছে তো? পুলিশের বাকি জিপগুলোকে ওই রন্ধনশালার কাছে দাঁড় করাতে বলবে, ওদের ওখানেই পাহাড়ে থাকার কথা বলবে। আমরা যাব সামনের গেট দিয়ে, কেউ যেন পালাতে না পারে। অল্পক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেলাম জগন্নাথ মন্দিরের বাঁ দিকের গেটের খুব কাছে। আমরা প্রবেশ করলাম একটা গেট পেছনের দিকে ফেলে। ওপরে লেখা দেখলাম প্রসাদী রন্ধনশালা। তার মানে এখানেই জগন্নাথ দেবের মহাপ্রসাদ তৈরি হয়। বড় একটা ফাঁকা জায়গা পেরিয়ে আমরা প্রবেশ করলাম। পেছনে 3-4 জন পুলিশ, প্রত্যেকের হাতেই বন্দুক আছে। এই দিকটায় অনেক কাঠ জড়ো করা রয়েছে। ছোটবেলায় শুনেছিলাম এগুলো দিয়ে রথযাত্রার সময় রথ তৈরি হয়, আর সেই রথযাত্রা শেষ হলে সব কাঠ জড়ো করে রাখা হয়, আর সেইগুলো সারা বছর ব্যবহৃত হয় প্রসাদ তৈরির কাজে। সে যাই হোক, আমরা প্রবেশ করতেই চোখে পড়ল বড় বড় ধরনের কিছু চুলা। সেইখানে এখনো কালো পোড়া কাঠ আর ছাই পড়ে আছে। প্রায় 4-5টা লোক সেইখানে জটলা করে কিছু একটা করছিল। হঠাৎ পুলিশ আসতে দেখে কেমন যেন ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। আমরা এগিয়ে গেলাম পেছনের দেওয়াল পেরিয়ে আরও জমিয়ে রাখা কাঠের স্তূপগুলোর দিকে। আরও 4-5 জন লোক সেইখানে কাঠগুলোর দিকে ওইগুলো নিয়ে নাড়াচাড়া করছিল। হঠাৎ ওদের মধ্যেই একজন অত্যন্ত রোগা আর মুখে একটা কালো জরুলযুক্ত লোক আমাদের দিকে তাকাতেই ছুটে পালিয়ে যাওয়ার চেষ্টা করলো। রুদ্রদা হেসে বলল, পালিয়ে লাভ নেই, সব গেটেই পুলিশ আছে, ধরাও ঠিক পড়েই যাবে। কাউকে বেরোতে না দেওয়ার নির্দেশ আছে। রুদ্রদা আর 4 জন পুলিশ এগিয়ে গেল বাকি লোকগুলোর দিকে। সর্বেশ্বরবাবু চিৎকার করে বলে উঠল, চোরাই মালগুলো কোথায়? চোরাই মালগুলো বার কর। লোকগুলো কাঠের স্তূপগুলোর দিকে আঙুল নির্দেশ করল। উনি আবার বললেন, তাড়াতাড়ি খুঁজে বার করে আন। আমাদের সামনেই লোক 3টে কাঠ সরাতে শুরু করলো। কাঠগুলো ছুঁড়ে ছুঁড়ে ফেলার শব্দ কানে আসছে এখন শুধু। একটুক্ষণ পরেই সেইখান থেকে বেরিয়ে এলো একটা বড় ধরনের কাঠের বাক্স মতন জিনিস। সেটার ডালা খোলার সাথে সাথেই বেরিয়ে পড়ল অভূতপূর্ব সুন্দর পাথরের কাজ করা
ভুবনেশ্বর সূর্য মন্দিরের নৃত্যরতা শিল্প নিদর্শন মূর্তিগুলো। প্রতিটার হাতের কাজ যেন এখন চোখের সামনে স্পষ্ট। রুদ্রদা এগিয়ে গিয়ে বলল, বাক্সটার নিচে দেখুন সরবেশ্বর বাবু, এখানে আরও কিছু হাতে করা নকশা আছে। এগুলো হয়তো হাতছাড়া হয়ে চলে যেত দেশের বাইরে। নিন, আপনার আসামি আর আপনার ভুবনেশ্বরের সম্পদ। আমার কাজ এখানেই শেষ। আমি রুদ্রদার দিকে তাকিয়ে বললাম, আর খুনিদের কি হবে রুদ্রদা? রুদ্রদা হেসে বলল, ওই ঝরুলওয়ালা লোকটা যে ছিল তা আমি ভালো মতোই জানি। ওকে জেরা করলেই বেরিয়ে যাবে। সরবেশ্বর বাবু, আপনি এদের আর আর্টিফ্যাক্টগুলো সরিয়ে নেওয়ার ব্যবস্থা করুন। টুরিস্টের ভিড় এবার বাড়বে। আমরা ততক্ষণ জগন্নাথ দেবের দর্শন করে আসি। ফেরার সময় আমরা একাই ফিরে যেতে পারবো, তাতে আপনার চিন্তা করতে হবে না। আমরা সেইখান থেকে বেরিয়ে এসে দাঁড়ালাম জগন্নাথ দেবের দর্শন করতে। কি আর বলি, আজও সেই দর্শন আমার মনে গেঁথে থাকবে। দর্শন শেষ করে আমরা গাড়ি ধরে নিলাম। রুদ্রদা ড্রাইভারকে যে ঠিকানাটা বলল সেটা শুভেন্দু বাবুর বাড়ি। আমরা বাড়ির দোতলায় প্রবেশ করতেই অনিকেত বাবু এগিয়ে এসে আমাদের অভ্যর্থনা করলেন। আসো আসো রুদ্র, আমার বিশ্বাস ছিল পারলে একমাত্র তুমিই পারবে। সর্বেশ্বর আমাকে সবটা খুলে বলেছে। আজ আমার ছেলে আনন্দের আত্মা শান্তি পেল। চলো ছাদে বসবে, চলো, আমি ওখানে চেয়ার দিতে বলছি। আজ তেমন একটা রোদ নেই। ওনার দোতলার ছাদের উপর দিয়ে সমুদ্রটা কি সুন্দরভাবে দেখা যাচ্ছে। ঢেউয়ের গর্জন শোনা যাচ্ছে পেছনের দিক থেকে। প্রবল জলরাশি বালির উপর আছড়ে পড়ার শব্দ। শুভেন্দু বাবুও সর্বেশ্বর বাবুকে সাথে করে নিয়ে এলেন। বসা হলো ছাদে। সর্বেশ্বর বাবু জানালেন, সিং যে লোকটাকে আর পাওয়া যাচ্ছে না। পুরীর কোনো হোটেলেও নেই। ও আজ এই শহরে আর নয়তো কাল অন্য শহরে। কিন্তু ওর বিজনেসগুলো বন্ধ করা যাবে না। ওর এই আর্টিফ্যাক্ট চুরি করে নকল নকশা তৈরি করে আবার আটকে দিয়ে বিদেশে পাচার করে অনেকদিন ধরেই চলছিল। সূত্র মারফত খবর পাচ্ছি যে এই 7টা মূর্তির জন্য উনি নাকি 3 কোটি টাকা দাম রেখেছিলেন। হয়তো 2-4 দিনের মধ্যেই সেটা বিদেশে পাচার হয়ে যেত। তার আগেই আমরা ধরতে পেরে গেছি। খুনি 3 জন পুলিশের জেরায় স্বীকার করেছে তারাই এসবের পিছনে রয়েছে। শুভেন্দুবাবু রুদ্রদাকে প্রশ্ন করল, তুই বুঝলি কিভাবে যে মূর্তিগুলো এখনো এখানেই আছে, আর ওই জগন্নাথ দেবের মন্দিরের কাছেই ওইগুলো লুকোনো আছে? রুদ্রদা একটা সিগারেট ধরিয়ে বলা শুরু করলো, আসলে যখন সিংজি আমায় বলেছিল যে ওর ট্রলার আছে, তার মানে বাইরে মূর্তি পাচার করে দেওয়া সহজ ব্যাপার। কিন্তু 2বার হুমকি আর আমার উপর অ্যাটাক করার দরুন বুঝতে পারি মূর্তি এখন ওদের কাছেই আছে, আর সেটা কোথাও যায়নি। হয়তো তিনি ভালো খদ্দের পাননি বা আরও চড়া দামের জন্য অপেক্ষা করছিলেন। আর যেই আমি জানলাম ওনার কাঠের ব্যবসা আছে, স্বর্গদ্বারের শ্মশানের কাঠের ডিলার ওরই ডিলার, তখন খোঁজ নেওয়া শুরু করলাম। আর জানতে পারলাম জগন্নাথ দেবের রথ তৈরির জন্য আলাদাভাবে কাঠের যোগানও তিনি দেন। ব্যাস, তখনই মাথায় খেলে গেল দামি মূর্তিগুলো রাখার জন্য ওর থেকে ভালো জায়গা আর হতে পারে না। বাকিটা আপনারা ভালোই জানেন। আর খুনি লোকটাই কাল আমার উপর ভুবনেশ্বরে হামলা করে। কালো চাদরটা খুলে দিয়ে খালি মুখের জরুলটা চোখে পড়েছিল আমার। আজ দেখা মাত্র চিনে গেলাম। সবার মুখেই এখন যেন একটা তৃপ্তির হাসি খেলা করছে। হঠাৎ করেই এমন সময় অনিকেত রঞ্জন ঘোষ অর্থাৎ শুভেন্দু বাবুর হাতে উঠে এলো একটা সাদা কাগজের খাম। তার চোখে জল। তিনি বললেন, রুদ্র, তোমার বুদ্ধির পরিচয় আমি পেয়ে গেছি। এটা আমার ছেলের খুনিকে খুঁজে দেওয়ার জন্য। যত তোমার বুদ্ধি তা দিয়ে তুমি আরো আরো মানুষকে বিপদের হাত থেকে রক্ষা করো, আরো বেশি বেশি কেস সলভ করো। তোমার বুদ্ধি হাজারো গুণ বৃদ্ধি পাক।
আজ আমরা একদিন আছি পুরীতে, তাও শুভেন্দুবাবুর অতিথি হয়ে। ঘরের জানালা দিয়ে স্পষ্ট দেখা মিলছে সমুদ্রের, কি সুন্দর ঢেউগুলো আসছে, আবার মিলিয়ে যাচ্ছে বালির ওপর। এক কথায় বলা যায় পুরী আমাদের ফেরায়নি। মন শুধু একটাই কথা বলছে, আমি লেখার সময় এই গল্পটার নাম কি দেব। ভিতর থেকে একটা কিছু যেন বলে গেল, রহস্য এবার পুরী ধামে। আপনারা এতক্ষণ শুনছিলেন লেখক রূপম রায়ের কলমে রহস্য যখন পুরী ধামে। গল্পটা কেমন লাগলো আপনাদের জানাতে ভুলবেন না কিন্তু। আরও এরকম রুদ্রদা সিরিজের গল্প শুনতে নিচের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে আমাদের সাপোর্ট করতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ।